সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন প্রবাসীদের সুখ দুঃখ আনন্দ বেদনা নিয়ে ড্রিমি টিভির নিয়মিত অনুষ্ঠান প্রবাসী মন। আমাদের সঙ্গে রয়েছেন মাসুদুল হাসান রনি, তিনি যুক্ত হয়েছেন মন্ট্রিয়াল থেকে। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এবং আজ থেকে তো বাংলাদেশের শারদীয় পূজা শুরু হয়ে গেছে এবং যারা সনাতন ধর্মাবলম্বী সকলকে আমার পক্ষ থেকে শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা। অনেক ধন্যবাদ। তো প্রবাসী মন অনুষ্ঠানের আমরা প্রথমেই যেটা জানতে চাই সেটা হলো যে আসলে দেশ ছেড়ে যাওয়ার কারণ আমরা সব সময় জানতে চাই। তো আপনার ক্ষেত্রেও সেটা বলবো যে কি কারণ ছিল যে দেশকে ছেড়ে আপনাকে যেতে হয়েছিল? আসলে খুবই এটা আমার জন্য খুবই পীড়াদায়ক একটা প্রশ্ন এবং আমার জন্য মর্মবেদনারও কারণ। আমি কখনো দেশ ছাড়তে চাইনি, প্রথম কথা। আর দেশ আমাকে বাধ্য করেনি দেশ ছাড়তে, এটাও একটা বড় কথা। কিন্তু জীবন এবং জীবিকার প্রয়োজনে আমাদের আসলেই প্রবাসের দিকে যেতে হয়। এর আগে আমি 2000 সাল থেকে মোটামুটি বিশ্বের বিভিন্ন দেশে অফিসিয়াল কাজে বা নিজের ব্যক্তিগত কাজে নানা কারণেই আমাকে ইউরোপ, আমেরিকা বা অন্যান্য দেশে যেতে হয়েছে। কখনো আমি ভাবিনি প্রবাসে একটা লম্বা সময় দেশ ছেড়ে থাকতে হবে, এটা আমার কখনো ভাবনা ছিল না। তো আনফরচুনেটলি বলতে হয় যেটা 2016 সালে আমি গণমাধ্যমে যখন কাজ করতাম সেটা আমার ছেড়ে দেওয়ার পর দেশে থাকতে চেয়েছি। আমি বিভিন্ন জায়গায় ট্রাই করেছিলাম আমার একটা জবের জন্য। শেষ পর্যন্ত আমার আসলে নানা কারণেই, নানা প্রতিকূলতার কারণে আমার যখন হয়ে উঠছিল না, সেই মুহূর্তে একটা সিদ্ধান্তে পৌঁছতে বাধ্য হয়েছি। আমাকে আসলে এই মুহূর্তে কিছুদিনের জন্য হলো দেশের বাইরে থাকা প্রয়োজন। সেই জায়গা থেকে আসলে আমার কানাডায় চলে আসা। তো কানাডায় যাওয়ার আগে আপনি একটা খুব নাম করা একটা গণমাধ্যমে এবং আপনার জনপ্রিয়তা ছিল ভীষণ ভাবে। তো সেই জায়গা থেকে যদি বলি যে কানাডা যাওয়ার পরে একদম আনন্দ জায়গা, আপনাকে তো ওরকম ওখানে কেউ চেনে না। যেমন বাংলাদেশের ঢাকা শহরে বের হলে আপনাকে চেনে না এমন কম আছে। এটা ঠিক, প্রবাসে আমরা নোবডি, এখানে আমরা কেউই না, কেউ কাউকে মানে নিজস্ব কমিউনিটির বাইরে কেউ কাউকে চেনার কথা না। তা এখানে এটা তো এই বাস্তবতা আমাকে আমি বেছে নিয়েছি। তো অনাবাসী জীবনে আমার নিজস্ব বাংলাদেশ কমিউনিটির ভিতরে আমার যদি অবস্থান হয়, তাদের সাথে একটা সম্পর্ক। আর বাইরে যাদের সাথে আমি আসলে কাজ করি তারা তো আমার চেনার প্রশ্নই ওঠে না। আর দেশে খুব বেশি মানুষ যে আমাকে চিনতো তা তো না। আমি ওরকম কোনো জনপ্রিয় ব্যক্তিও না বা গণমাধ্যমের এরকম কোনো শীর্ষস্থানেও আমি ছিলাম না। তো আমি সবসময় নিরাপত্তায় কাজ করতাম, আপনি জানেন। তো ফলে নিরাপত্তায় কাজ করতে গিয়ে অনেকের সাথে হয়তো বা একটা সম্পর্ক, কাজের সম্পর্ক তৈরি হয়েছে, সেই জায়গা থেকে কম বেশি হয়তো বা কারোর সাথে হাইয়ালো হইতো। হ্যাঁ, কিন্তু এখানে যেটা হয়েছে, আপনি যেটা বলছেন, এটা আমাদের জন্য যারা এই একটু বন্ধু বৎসল্য, আড্ডা অন্তঃপ্রাণ এবং কাজের ফাঁকে যারা দেশে নানা রকম সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকতো, তাদের জন্য এটা খুব কষ্টকর। এখানে থেকে দেশে আমরা হয়তো চেষ্টা করি দেশের নানা রকম দুর্যোগ কিংবা প্রতিকূল অবস্থায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি প্রবাসীরা, এটা সত্য। কিন্তু ওই যে ভিতরে একটা, মনের ভিতরে কিন্তু একটা খুঁতখুঁতে একটা কষ্টের চাপা কষ্ট সবারই আছে। শুধু এটা আমার আছে তা না, এখানে যারা প্রবাসে যারা মাইগ্রেট করেছেন, পড়াশোনা করে এখানে থাকছেন, কিংবা যারা কর্ম জীবনের প্রয়োজনে এখানে এসেছেন, তাদের ভিতরে এই কষ্টটা কিন্তু আছে। আচ্ছা, তো কষ্টের কথা যখন বললেন তখন আরেকটু জানতে ইচ্ছে করে যে আপনি তো এখান থেকে একরকম অভিমান করেই চলে গেলেন দেশের বাইরে। তো যাওয়ার পরে আপনার কি মনে হয়েছিল যে ওখানকার মানুষ আপনাকে রিসিভ করা বা
ওই দেশে আপনি যেভাবে আশ্রয় নিয়েছেন, আপনার নিজেকে কতটা কমফোর্ট মনে হচ্ছে? এটা আসলে অভিমানের কথাটাও যদি আসছে, হ্যাঁ এক ধরনের একটা চাপা অভিমান ক্ষোভ ছিল, সেটা অস্বীকার করবো না এখন। আর যেহেতু আমি আপনার সাথে কথা বলছি, আপনি অনেক কিছু জানেন আমার, কিন্তু দর্শকরা তো জানে না। তো ওই জায়গা থেকে যদি বলি, একটা অন্যায় অন্যায়ের শিকারে হয়েছিল আমার সাথে, যে আমাদের সহকর্মীরা প্রায় 200 থেকে 250 সহকর্মী সেদিন ধীরে ধীরে তাদের চাকরিচ্যুত হতে হয়েছে। যে কারণে একটা কষ্ট ছিল অন্যায়ের প্রতিবাদ করা, বা ওরকম কেউ আমাদের পাশে এসে দাঁড়ায় নাই, যারা গণমাধ্যম কর্মীদের কথা বলছি। তো ওর পরে এখানে আসছি, আপনি যেটা বললেন, এখানে এসে নিজেকে যেটা বলে অ্যাডজাস্ট করা, এটা তো একটু কষ্টকর। এটা আমাদের একদম এখানে যে কেউ একটা বাইরের দেশে, নিজের দেশের গণ্ডির বাইরে গেলে নিউ বর্ন বেবির মতো তার অবস্থা হয়। একদম সদ্য ভূমিষ্ঠ একটা শিশু যেভাবে বেড়ে ওঠে, আমাদের স্ট্রাগলটা কিন্তু ওইরকমই শুরুটা এরকমই ছিল। এখনো আমরা হয়তো আমার 3.5 বছরের প্রবাস জীবন, তো মোটামুটি অর্থে আমার কর্মক্ষেত্রের বাইরে আমাদের যতটুকু সময় সুযোগ হয় কমিউনিটির মানুষের সাথে উঠা বসা করার চেষ্টা করি, দেশের সংস্পর্শে থাকার চেষ্টা করি। তো এই কষ্টটা কিছুটা হলেও লাঘব হয় যখন কমিউনিটির ভিতরে আসি, কমিউনিটির মানুষজন একসাথে যখন বসে কথা বলি। দেশের যে দেশে যে অনুপস্থিতি, সেটা হয়তো কিছুটা তখন টের পাই না, আমি যে দেশের বাইরে আছি কমিউনিটির ভিতরে থাকার কারণে। তো ওই দিক থেকে বললে অনেক রকম, মানে একা থাকার তো যন্ত্রণা আছেই, প্রবাসে কষ্ট তো আছেই, ওটা তো আর বলার অবকাশ নেই। তা তো অবশ্যই। তো আরেকটা কথা বলবো যে আপনি বাংলাদেশে থাকা অবস্থায় কিন্তু আপনি বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন, বিভিন্ন জায়গা, অনেকগুলো দেশ আমার জানা মতে। তো এখন আপনি কিন্তু স্থায়ীভাবে বসবাস করছেন যেখানে, বা এটা একদম আপনি মনে করছেন যে এখানে আমাকে করতেই হবে, বাধ্যতামূলক। তো যখন ভ্রমণে যেতেন সেই সময়ের বসবাস করা আর এখনকার সময় আপনার মধ্যে পার্থক্য কি মনে হয়? না, সেটা হচ্ছে কি, আমি যখন একটা কোনো কাজে আমি কোথাও গেলাম, ইউরোপে জার্মান বা ফ্রান্সে বা পোল্যান্ড বা সুইডেন, আমি যেসব দেশে গিয়েছি, তখন একটা পারপাস থাকতো, আমার এই উদ্দেশ্য থাকতো যে ভ্রমণে যাচ্ছি। ভ্রমণ না, অফিসিয়াল কাজে গেছি, এবং খুব ব্যক্তিগত আপনার ট্যুর বলতে যা বোঝায় সেটা 2-4টা ছাড়া বেশি ছিল না। তখন ওই বাইরে যাওয়া, আপনি যাচ্ছেন একটা নির্দিষ্ট সময়ের জন্য, আপনি 1 সপ্তাহ অথবা 15 দিন বা 3 দিন 4 দিনের জন্য আপনার এরকম যেতে হয়েছে কখনো কখনো। তা ফলে এটা দেখা, কাজের বাইরে একটু ওই নতুন দেশ দেখা, নতুন দেশের মানুষের সংস্কৃতিটা বোঝার চেষ্টা করা, কিংবা ওইটার একটা আনন্দ একরকম ছিল। হ্যাঁ, তো আবার দেশে ব্যাক করে আসতেছি। তো আর এখানে আসার পর যেটা হচ্ছে, আমি এখানে থাকবো, এটা তো আসলে ভাবি নাই কখনো, কিন্তু পরিস্থিতি আমাকে বাধ্য করেছে তখন। তা আমি কানাডায় থাকবো বা আমেরিকায় থাকবো কিনা, বা অন্য কোনো দেশে থাকবো কিনা, তখন অপশন আমার কাছে ছিল না। অপশন বলতে আমেরিকাও ছিল, কানাডাও ছিল আমার কাছে, কিন্তু এর বাইরে আমি বেটার মনে হয়েছে কানাডা। হ্যাঁ, তো কানাডাতে তখন থাকার চিন্তা ভাবনা করে থাকলাম। তাও আমার এটা, আমি আগে বলি, এটা আমার খুব একটা সার্টেন টাইম হতো আমি আমার অনাবাসী জীবন হবে, কারণ আমি লং টার্ম কখনো চিন্তা করি না যে বাইরে থাকবো, আমি সবসময় দেশে থাকতে চাই। তো দেশে অবশ্যই থাকতে ইচ্ছে করে প্রত্যেকটা মানুষেরই, আমরা যত বিলাস জীবন যাপন করি না কেন, কিন্তু দেশ তো দেশ। তো এখন যে আপনি প্রবাসী জীবন যাপন করছেন, সেখানে গিয়ে আপনার দেশের সবচেয়ে কোন জিনিসটাকে বেশি মিস করেন? সবচেয়ে বেশি মিস করি, যদি অনেক কিছুই মিস করি, দেশটাই তো, পুরো দেশটাই তো 56,000 বর্গ মাইলটাকে আমি মিস করি, সত্যি কথা। আবার দেশের মানুষকে যেমন মিস করি, আমার পরিবারকে মিস করি, আমার সহকর্মী যারা ছিলেন তাদেরও খুব মিস করি। ইভেন আমি
যে আমার অফিসের সামনে ফুটপাতে দাঁড়িয়ে যেখানে আমি চা খেতাম সে চায়ের দোকানদার আমি মিস করি। হ্যাঁ, তো আমার কাছে মানে বাংলাদেশটা কখনো আমি প্রতিটা মুহূর্তে আমার মনে হয় এখানে থাকার পর আমি আমার দেশের মানুষের বা আমার ওখানে এই হচ্ছে ওই হচ্ছে আমি নাই। হ্যাঁ, তো এই কারণে এই যন্ত্রণা বোধ সবসময় কাজ করে, মিস করার যন্ত্রণা বোধ। কিন্তু পার্টিকুলারলি আমি কারো যদি বলেন আপনি অমুকরে মিস করেন কিনা, না আমি ওটা বলবো না, আমি সবারই মিস করি। আচ্ছা, তো আসলে খুব মিস করাটা খুব স্বাভাবিক বিষয়, কারণ আমরা একটা বসবাস করি যেখানে, বা গ্রাম ছেড়ে যখন আমরা শহরে আসি গ্রামটাকেই মিস করি, আর তো দেশ ছেড়ে চলে যাওয়া এটা ভীষণ কষ্টকর আসলে। তো প্রবাসে যাওয়ার পরে আপনার প্রথম দেখা, যেমন যখন ঘুরতে গেছেন সেরকম দেখা সেটা আলাদা আলাদা বলবো। এখন যখন আপনি স্থায়ীভাবে সেখানে বসবাস করছেন গত 3 বছর বা 3.5 বছর ধরে, এই সময়টাতে আপনার দেখা যে আপনি যে স্থানে বসবাস করছেন ওই জায়গায় যে বাঙালি কমিউনিটি আছে তাদের সার্বিক জীবনযাপন সম্পর্কে আপনার মতামতটা আমি জানতে চাচ্ছি। আমাদের আমি যে প্রভিন্সে, কানাডার যে প্রভিন্সে থাকি সেটা হচ্ছে কুইবেক প্রভিন্সের মন্ট্রিয়েল সিটি। তা মন্ট্রিয়েলে এবং পুরো কুইবেকে খুব বেশি বাংলাদেশি নেই। হ্যাঁ, সম্ভবত আমি যতটুকু শুনেছি আমার এখানে যারা সিনিয়র সিটিজেন বাংলাদেশি আছেন তাদের মুখে শুনেছি এই মুহূর্তে প্রায় 1010 বাংলাদেশি আছে। আর একটা বিরাট অংশই কিন্তু থাকে বাংলাদেশিদের এখানে থাকে অন্টারিও প্রভিন্সের টরন্টো সিটিতে, এবং অন্যান্য প্রভিন্সও বাংলাদেশি আছে। তো এটার সংখ্যা একদম কম না, এখানে যারা আছে প্রায় সারা কানাডায় মোর দেন 3 লাখ এখানে হবে বাংলাদেশি। তো এদের বিরাট অংশটাই যেহেতু ইয়েতে টরন্টো থাকে, টরন্টোতে বাংলাদেশের একটা সাংস্কৃতিক পরিমণ্ডলের আবহাওয়া কিন্তু ওখানে পাওয়া যায়, এবং ওখানে সমস্ত কিছু আয়োজনও আছে। আপনার পয়লা বৈশাখ বলেন, শারদীয় দুর্গা উৎসব বলেন, ঈদ উৎসব যেগুলো বাংলাদেশের, এবং রিসেন্টলি আপনারা শুনছেন হয়তো পত্রপত্রিকায় দেখেছেন টরন্টোতে প্রথম শহীদ মিনার রয়েছে, স্থায়ী শহীদ মিনার রয়েছে, যেটা আগামী 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রথমবারের মতো ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে এটা উদ্বোধন হবে। তো ওই আবহাওয়াটা কিন্তু ওখানে আছে। মন্ট্রিয়েলে কমিউনিটির ভিতরে এখানে যারা আছেন সবাই ভালো অবস্থায় আছে, সবাই এখানে কাজে এবং ব্যবসা বাণিজ্যে, যারা ব্যবসা বাণিজ্য করতেছেন তারা খুবই ভালো করতেছেন এবং প্রতিষ্ঠিত। এর বাইরে ফেডারেল জব এবং প্রভিন্সিয়াল জবে আমাদের এখানে প্রচুর স্টুডেন্ট আসে কুইবেকে, তারা কিন্তু ভালো করছে। যেমন ম্যাকগিল ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করে শেষ করছেন এবং যারা এখানে পার্মানেন্ট রেসিডেন্স হিসাবে থাকার চিন্তা ভাবনা করছেন, তারা কিন্তু এখানে ভালো জবগুলো পেয়ে যাচ্ছে। ম্যাকগিল কিংবা গি কনকর্ডিয়া, এখানে মন্ট্রিয়েল ইউনিভার্সিটি, এখানে প্রচুর ছেলেমেয়ে, প্রতি বছরই 150-200 বাংলাদেশি স্টুডেন্ট আসে। ফলে এরা একটা লম্বা সময় 3 বছর থাকার পর হয়তো অনেকেই দেশে ফিরে যায়, অনেকে এখানে বেটার অপশন পায়, ফলে তারা এখান থেকে এটা চুজ করে নিচ্ছে আমি এখানেই থাকবো, এখানেই জব করবো। এদের অবস্থাটা আসলে ভালো, এই একটা অংশ। আর যারা ইমিগ্রেন্ট হয়ে আসছেন দেশ থেকে, তারা তো এসে ভালো করছেন। যদিও আমার এই প্রভিন্সের ল্যাঙ্গুয়েজ একটা ব্যারিয়ার আছে, এটা ফ্রেঞ্চ ভাষাভাষীদের অঞ্চল এবং সরকারি পর্যায়ে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা থাকার কারণে অনেক আমাদের যারা ফ্রেঞ্চ জানে না বা আমরা ফ্রেঞ্চ স্কুলে যাইনি তাদের জন্য একটু কষ্ট করে, যারা ফ্রেঞ্চ শিখছে তারা ভালো করতেছে। আসলে এটা খুব সমস্যা আমাদের জন্য, আমরা ল্যাঙ্গুয়েজটা না শিখেই এক জায়গায় চলে যাওয়ার চেষ্টা করি, এটা খুবই ভুল কথা। তো এর পরে আমি যেটা বলতে চাই যে কেউ যদি পরবর্তীতে যেতে চায়, যেমন আপনি তো বাধ্য হয়ে গিয়েছেন, কিন্তু অনেকেই আছে এরকম বাধ্য হয়েই যায়, তো যাওয়ার পরবর্তীতে তাদের যদি একটা আপনার তরফ থেকে গাইডলাইন যে আপনি যে যে প্রবলেমগুলো ফেস করেছেন সেগুলো যেন তারা না ফেস করে, সেজন্য একটা সতর্কতামূলক। প্রথম কথা হচ্ছে আপনার
কানাডার শুধুমাত্র এই একটা প্রভিন্স কুইবেক এবং নিউ ব্রাঞ্চ উইক, যেটা যে দুইটা প্রভিন্সেই আপনার অফিসিয়ালি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ এখানে প্রচলিত। অন্যান্য প্রভিন্সে কিন্তু আদার্স 8 প্রভিন্স, 8টা প্রভিন্সে কিন্তু এই সমস্যা নেই, ওটা ইংলিশ ভাষাভাষী অঞ্চল। ফলে যারা এখানে বাংলাদেশ থেকে আসবেন, যারা বিশেষত স্টুডেন্টরা আসবে, তো তাদের ওরা তো চুজ করে আসতেছে ইংলিশে মিডিয়ামে পড়বে, ফলে তাদের তো আর একটা সমস্যা না। হ্যাঁ, আর মন্ট্রিয়ালে যারা আসতেছে পড়াশোনা করতে বাংলাদেশি স্টুডেন্ট, তাদের জন্য সমস্যা না, কারণ এখানে ওরা সাবজেক্টটা যখন চুজ করে ওই ইউনিভার্সিটিতে যে সাবজেক্টে সে ভর্তি হচ্ছে ওটা ইংলিশ মিডিয়ামে পড়ানো হচ্ছে। আর যারা ইমিগ্রেন্ট হয়ে মন্ট্রিয়ালে থাকতে চান, তাদের উচিত দেশে ইমিগ্রেশন কমপ্লিট হওয়ার পর, দেশ থেকে যখন কাগজপত্র যাবে, যদি হাতে সময় থাকে, তা আমি মনে করি তাদের জন্য উচিত হচ্ছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা রপ্ত করা, শিখা। হ্যাঁ, তারপরে এসে এখানে ভালো করে স্কুলিং করা। তো স্কুলিং করলে হয়তো বা তারা আরো ভালো করতে পারে। যেহেতু আপনি বাংলাদেশে থাকতে গণমাধ্যমের সঙ্গে যুক্ত ছিলেন, তো সেই জায়গা থেকে আমি বলবো যে যারা বাংলাদেশ থেকে ওখানে যাওয়ার পরে গণমাধ্যমের সঙ্গে যুক্ত থাকতে চায়, যে বাংলাদেশ অথবা ওইখানকারই অথবা নিজেই যদি কেউ চেষ্টা করে, তো সেই জায়গাটা কেমন, ওখানে কোনো সুযোগ সৃষ্টি হয় কি? প্রথম কথা হচ্ছে এখানে কমিউনিটি তো খুব বড় কমিউনিটি না, গুচ্ছভাবে থাকা কমিউনিটি না, সবাই ছড়িয়ে ছিটিয়ে আছে। কিন্তু সংখ্যাটা আগেই বলেছি, প্রায় 3 লাখের মতো বাংলাদেশি থাকে। টরন্টোতে, অন্টারিও প্রভিন্সে মোর দেন 2 লাখ। তো এত কমিউনিটি থাকে ওখানে। বেশ কিছু কমিউনিটি বেসড আপনার পত্রিকা আছে, বাংলা পত্রিকা। তো বেশ কিছু পত্রিকা আছে, অনেক পুরনো আছে, প্রায় 20-22 বছরের পত্রিকা, পুরনো প্রতিষ্ঠিত পত্রিকাগুলো আছে। তারপর আপনার ইদানিং বেশ কিছু টেলিভিশনের, এখানে পূর্ণাঙ্গ টেলিভিশন বলতে যা বোঝায় 1-2টা টেলিভিশনের কাজ তারা শুরু করেছে বেশ কয়েক বছর যাবত। তো এরা কমিউনিটির, এটা ওয়ান কাইন্ড অফ কমিউনিটি সার্ভিস দেওয়া, বিকজ এখানে আসলে অর্থকরী ওই অর্থে নাই। যারা এখানে এসে গণমাধ্যমে কাজ করতে দেয়, মূল ধারা যদি কাজ না করতে পারে তাহলে সার্ভাইভ করা মুশকিল। কারণ কমিউনিটির পত্রিকা বিশেষত বা টেলিভিশন, অনলাইন টেলিভিশন, এগুলোতে বেস করে কেউ সার্ভাইভ করতে পারবে না। কারণ লিভিং স্ট্যান্ডার্ড অনুযায়ী তার এক্সপেন্সও কম, তো সেটা তো সে বেয়ার করতে পারবে না ওই কমিউনিটি পত্রিকায় কাজ করে কিংবা কমিউনিটি টেলিভিশনে কাজ করে। তার পাশাপাশি অন্য কাজ করতে হবে। তো অনেকেই চেষ্টা করতেছে। আমি একজনকে চিনি, সে নোভা স্কটিয়ার প্রভিন্সের সম্ভব হ্যালিফ্যাক্সে আছেন। আমাদের খুব কাছের একজন মানুষ, সে এখানকার মূলধারার টেলিভিশনে জব করে, বাংলাদেশ থেকে ইমিগ্রেন্ট হয়ে আসছেন। হ্যাঁ, তো অন্যরা এখানে, আমি ওই অর্থে জানি না, এখানে আমার ওই আসলে আমার সীমাবদ্ধতা জানার, আমি আগেই বলে দিচ্ছি। মূল ধারার পত্রিকায় কাজ করা, মানে কানাডিয়ান মূল ধারার পত্রিকায় কাজ করার সংখ্যাটা কয়জন বা আছে এটা আমার আসলে জানা নেই, এই পরিসংখ্যানটা। বা টেলিভিশনে অন্যরাও আছেন কিনা। তবে বেশ কিছু তরুণ উদ্যোক্তাও আছে যারা, বা পরিচালক আছে যারা এখানে কাজ করেন, নিজেরাই শর্ট ফিল্ম বানান, নিজেরাই ফিল্মে কাজ করেন। এবং টরন্টোতে রিসেন্টলি একটা ফেস্টিভ্যাল হয়ে গেল, টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল, যেটা বাংলাদেশের আমাদের বেশ কিছু পরিচিত মানুষ ও প্রতিষ্ঠাতা পরিচালনা করেন। তাদের উদ্যোগে এটা প্রতি বছরই হয়। গত করোনার কারণে গত বছর এটা হয়নি। তো ফলে গণমাধ্যমে কাজ করার অপরচুনিটি আছে। যদি কেউ কাজ করার আগ্রহ পোষণ করে তাহলে সে করতে পারে। তার যদি ওই সাবজেক্ট অনুযায়ী তার একাডেমিক কোনো ইয়ে থাকে, সার্টিফিকেট থাকে, তাহলে ওটা তার জন্য একটা প্লাস হয়ে যাবে এবং কাজ করতে তার ইজিলি সে কাজ খুঁজে পাবে।
ভালো লাগলো আসলে, কারণ অনেকেই মনে করে যে এখান থেকে গিয়ে আমি যেহেতু সাংবাদিকতা করেছি আমি ওখানেও পারবো, তাদের জন্য একটা দিক নির্দেশনা অবশ্যই হলো। এর জন্য আপনাকে ধন্যবাদ। আর একটা কথা জানতে চাই, সেগুলো যে আপনি যেহেতু যাওয়ার পরেই করোনার একটা প্রকোপ শুরু হয়ে গেল, তো করোনাকালীন সময়ে আপনার সময় বা ওখানকার যে বাঙালি ছিল, বাঙালি কমিউনিটি কিভাবে হেল্প করেছে একজন আরেকজনকে, বা এরকম কোনো আলাদা কি হয়েছিল যে একজন দেশের তো আলাদা সাপোর্ট আছেই, বাঙালিরা কিভাবে নিজেদেরকে সহযোগিতা করেছে? আমার এইখানকার কথা বলি, এখানে বেশ কিছু বাংলাদেশি অর্গানাইজেশন তারা চেষ্টা করেছে কমিউনিটির মানুষজনের খোঁজ খবর নেয়া, এবং পাশাপাশি অন্যান্য কমিউনিটির লোকদেরও তারা হেল্প করার চেষ্টা করেছে। তো এরকম 2-4টা প্রতিষ্ঠান আমি চিনি এখানে তারা করেছে। এবং বাংলাদেশি যারা, তখন তো লকডাউন শুরু হয়ে গেল করোনা কালে 2020-এর, আমাদের এখানে 20-এর মার্চ থেকে এখানে লকডাউন শুরু হয়েছিল। তো ওই সময়টায় থেকে আমাদের লকডাউন মাত্র রিসেন্টলি শেষ হয়েছে, সামার শুরুর আগে। ওই সময়টাতে সবাই আসলে কাজে কর্ম থেকে বিরত ছিল এবং প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, তো এখানে ওই অর্থে কমিউনিটির হেল্পটার প্রয়োজন পড়ে, কারণ এখানকার ফেডারেল গভর্নমেন্ট এবং প্রভিন্সিয়াল গভর্নমেন্ট তাদের জনগণের জন্য প্রচুর সুযোগ সুবিধা তারা দিয়েছে, অর্থনৈতিক সাপোর্ট দিয়েছে। হ্যাঁ, তারপরে আপনার চিকিৎসা তো আছেই। হ্যাঁ, তো একটা মানুষের অর্থনৈতিক সাপোর্টটা তো বড়, প্রতি মাসে তাকে বিভিন্ন ক্রাইটেরিয়াতে ফেলে ফেলে তাদের অর্থনৈতিক সাহায্য 18 মাস পর্যন্ত দিয়েছে। তো এটা একটা বিরাট সাপোর্ট এই গভর্নমেন্ট জনগণের জন্য করেছে। পাশাপাশি তারা করোনা নির্মূলের জন্য যে আপনার ভ্যাকসিনেশন শুরু করেছিল, সেটাও এই প্রভিন্সে কিন্তু খুবই ভালোভাবে সম্পন্ন করতে পারছে, এবং অলমোস্ট 90-95% লোক ডাবল ডোজ কমপ্লিট করেছে। এবং এই মুহূর্তে গত 1 মাস যাবৎ সেপ্টেম্বরের 1 সেপ্টেম্বর থেকে সবার ক্ষেত্রেই আপনার ভ্যাকসিন পাসপোর্ট, আমাদের এখানে ভ্যাকসিন পাসপোর্ট নামে একটা অ্যাপস আছে, এই অ্যাপসটা সবাইকে ডাউনলোড করতে বাধ্য করছে, এবং তারা কেউ প্রিন্ট আউট করে নিয়েছে। ভ্যাকসিন পাসপোর্ট ছাড়া কোথাও পাবলিক গ্যাদারিংয়ে সে যেতে পারবে না, বা কোথাও খাবার কোনো রেস্টুরেন্টে বসে খেতে পারবে না, ডাইনিংয়ে। টেক আউট আলাদা জিনিস। ফলে এখানকার সরকার প্রথম থেকেই, প্রভিন্সিয়াল সরকার এবং ফেডারেল সরকার প্রথম থেকেই করোনার মোকাবেলায় যে চেষ্টা চালিয়ে আসছে, এবং তারা সফলভাবে সেটা মোকাবেলা করতে পেরেছে। খুব ভালো লাগলো। তো এখন আমরা একটু ভিন্ন প্রসঙ্গে আসি, সেটা হলো যে আমি যতটুকু জানি যে আপনি ভীষণ ভালো ছড়া লিখতে পারেন। তো বাংলাদেশে থাকা অবস্থায় আপনার একটা ছড়ার বই ভীষণ ভাবে আলোড়িত হয়েছিল, এবং যেটা সবাই খুব ভালো গ্রহণ করেছিল আসলে। তো লেখালেখি কি এখনো চালিয়ে যাচ্ছেন না, বা লেখালেখির কি অবস্থা? না, লেখালেখি তো অবশ্যই, কিন্তু আমিও কাজের সাথে যুক্ত থাকার কারণে আসলে সময় খুব একটা বেশি যে পাই তাও না। ছড়ার চর্চাটা খুব কম হচ্ছে, কিন্তু আমি অন্যান্য লেখাগুলো লিখছি, বিশেষত ট্রাভেল লগ গুলো আমার লেখা হচ্ছে বেশি। হ্যাঁ, তারপর এখানকার একটা বিভিন্ন স্থাপনা, মন্ট্রিয়ালের প্রভিন্সে আমি যখন বিভিন্ন জায়গায় গিয়েছি, কুইবেক প্রভিন্সে, তো ওগুলো নিয়ে আমার একটা বই বের হওয়ার সম্ভাবনা আছে আগামী বই মেলায়। হ্যাঁ, তো এই লেখালেখির চর্চাটা অব্যাহত আছে, কোনো না কোনো কিছু প্রতিদিন কিছু না কিছু লিখি। যে বইটা সম্ভবত আপনি গত বছর একটা বই পাবলিশ হয়েছে, ওখানে থাকা অবস্থা একটা ভ্রমণ কাহিনী। হ্যাঁ, প্যারিসে। হ্যাঁ, ভ্রমণ কাহিনীটা সম্পর্কে একটু বলবেন? আচ্ছা, এটা গত বছর বইমেলায় আবার এই বইটি বেরিয়েছে, প্রকাশ করেছে স্বদেশ শৈলী। এই বইটা মূলত লেখা হয়েছে আমার বিভিন্ন সময় প্যারিসে আবার যাওয়ার কারণে আমি যেভাবে প্যারিস শহরকে দেখেছি, এবং প্যারিসের বিভিন্ন স্থাপনা থেকে শুরু করে প্যারিসের মানুষের জীবনযাত্রা, তাদের খাবার, তারপর তাদের সংস্কৃতি, যেভাবে দেখেছি
সেটা আমি আমার ভাষায় বর্ণনা করার চেষ্টা করেছি। হ্যাঁ, সেই বইটা এখন অনলাইনে পাওয়া যায়, আমি দেখলাম কয়েকদিন আগেও দেখলাম অনলাইনে রকমারি.com এবং বাতিগড়েও আছে, অন্যান্য প্রকাশক বুক স্টলেও পাওয়া যায়। খুব ভালো লাগলো আসলে। আর নেক্সট যে বইটা বের করতে যাচ্ছেন সেটা কি ঠিক করা হয়েছে নাম? নাম একটা মোটামুটি কানাডা ম্যাপলের দেশে বইটির নাম। আর কানাডা তো এত বড় কানাডা, আমার মতো মানুষ ঘুরে শেষ করতে পারবে না। আর এটা সম্ভব না, এটা অর্থকরীর একটা বিরাট বিষয় থাকে। তো এই এক জায়গা থেকে এক প্রভিন্স থেকে আরেক প্রভিন্সে যেতে যে সময় লাগে, যে অর্থের প্রয়োজন, সেটা দিয়ে ঘুরে ঘুরে কানাডা নিয়ে লেখা এটা বিশাল সময় এবং অর্থের ব্যাপার। তো আমি যে প্রভিন্সে থাকি, কুইবেক প্রভিন্সে মন্ট্রিয়েল আমি যেভাবে দেখেছি, মন্ট্রিয়েলের পথঘাট এবং পার্কে যে স্থাপনাগুলো আছে, ভাস্কর্য, তারপর মানুষের এখানে খাবার সংস্কৃতি, এখানে বড় বড় বেশি কয়টা উৎসব হয়। এর ভিতরে একটা উৎসব আছে জাজ ফেস্টিভ্যাল। হ্যাঁ, জাজ মিউজিক নিয়ে হয়, ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ফেস্টিভ্যালটা, এটা সামারের জুলাইতে হয়। হ্যাঁ, তো এইটা নিয়েও লেখা। এখানে পিকাসোর একটা বড় এক্সিবিশন পিকাসোর ছবি নিয়ে হয়েছিল মন্ট্রিয়েল আর্ট গ্যালারিতে, ওইটার উপর আমার একটা বড় একটা লেখা নিয়ে। আর পাশাপাশি যেহেতু আমি নায়াগ্রা এবং যেহেতু কানাডা ম্যাপলের দেশে, আমি নায়াগ্রা ফলস প্লাস পার্লামেন্ট হিল অটোয়া, কানাডার রাজধানী অটোয়া, তাদের পার্লামেন্ট ভবন নিয়ে একটা বড় লেখা, এগুলো আমি সংযুক্ত করেছি বইতে। এরপরে আমার আসলে একটা সিরিজ বই অন্য নামে বের হওয়ার সম্ভাবনা আছে, অনাবাসী জীবনের পর্চা নাম, যেটা হচ্ছে প্রাত্যহিক জীবনে কানাডায় মন্ট্রিয়েলে থাকা অবস্থা, প্রাত্যহিক জীবনে আমি যেসব জিনিসগুলো ফেস করেছি, দেখেছি মানুষের, যেমন আমি একটা লেখার শিরোনামটা মনে হচ্ছে বিত্তবান দেশে বিত্তহীন। মানে বৃত্তের এত প্রাচুর্য বৃত্ত এই দেশে আছে, সেগুলো বিত্তহীন মানুষ আছে, হোমলেস পিপল আছে। তো ওদের নিয়েও আমার একটা লেখা আছে। এগুলো নিয়ে আমার যেভাবে দেখার অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে আমি একটা বই, যেটা নেক্সট যেটা চিন্তা ভাবনা, অনাবাসী জীবনের পর্চা, ওখানে এগুলা সংযুক্ত হবে। খুব ভালো লাগলো। আর একটু জানতে চাইবো যে যেহেতু আপনি এখন গিয়েছেন থাকছেন, আপনার চোখে দেখা মন্ট্রিয়েলের সবচেয়ে ভালো জায়গা, যে জায়গার প্রতি আপনার বেশি ভালো লাগা আছে এবং আমরা দর্শকদের ওই জায়গাটায় যদি কখনো যায় তাহলে সেটা দেখতে যাবে, আপনার বর্ণনা অনুযায়ী যদি। আগে বলি, মন্ট্রিয়েল হচ্ছে একটা বহুজাতিক অভিবাসীদের শহর। এখানে প্রচুর ইমিগ্রেন্ট পিপল বসবাস করে, নানা ভাষা, নানা সংস্কৃতির সংমিশ্রণ। একই সাথে এখানে মন্ট্রিয়েলকে বলা হয় শিল্প, সাহিত্য, সংস্কৃতি শহর। তো এখানে যারা সামারে আসতে চায় তাদের জন্য একরকম, আর যারা উইন্টারে আসতে চায় তাদের জন্য আরেক রকম অভিজ্ঞতা হয়। তো সামারে যদি আসে তাহলে আমি সবচেয়ে আমার প্রিয় জায়গা হচ্ছে মন্ট্রিয়েলে প্লেস দ্য আর্টস, যেখানে ফেস্টিভ্যালগুলো হয়। হ্যাঁ, তারপরে হচ্ছে ওল্ড টাউন, যেটা বলা ওল্ড পোর্ট হিসাবে পরিচিত। তো এটা ফরাসিদের একদম স্থাপত্য কলা, আপনার ভবনগুলো দেখলে বোঝা যায়, রাস্তাঘাট, পথ, এবং ওখানে একটা ছোট্ট ইয়েও আছে আপনার হারবার, বন্দরের মতো পাশে। ওখানে ওগুলা মানে টুরিস্টদের জন্য আকর্ষণীয় স্থান হচ্ছে অবশ্যই মন্ট্রিয়েলে মন্ট্রয়েল পাহাড় আছে একটা, যে মন্ট্রয়েলের নামই মন্ট্রিয়েল সিটিটার নামকরণ। হ্যাঁ, এই তো আমাদের দেশের বাটালি হিলের মতো চট্টগ্রামের, কিন্তু অনেক সুন্দর এটা। এবং এটা বাটালি হিলের চেয়ে অনেক বড় পরিসরে। এখানে লেক আছে, কৃত্রিম লেক তৈরি করা হয়েছে, ব্যাভারিয়া লেক নাম। ওটাও ওই মন্ট্রয়েল পাহাড়ের পাশে, পাদদেশে। সবচেয়ে বড় হলো সামারে আসলে যেটা সবার চোখ জোড়াবে,
তার মানে সবুজ পুরা জায়গাটাই মানে মনে হবে ঘাসে আচ্ছাদিত। আর বড় বড় গাছ যখন আপনার পাতা পরিপূর্ণ থাকে, এখন তো আমাদের অটোমান মানে শুরু হয়ে গেছে পাতা ঝরার সময়, গাছগুলো পত্র শূন্য হয়ে যাবে, একদম কঙ্কালের মতো দাঁড়িয়ে থাকে। কিন্তু এই অদ্ভুত বিষয় হচ্ছে উইন্টার শেষ, সামারে এসে কিন্তু তারা আবার সামার যখন শুরু হবে পুরো গাছ পত্র পল্লবের সুশোভিত হয়ে যাবে। তো ফলে মন্ট্রিয়াল দেখতে হলে আপনার মন্ট্রিয়াল সিটিতে দেখার অনেক কিছু আছে। আর্ট গ্যালারি আছে 23টা। যারা আপনার আর্ট লাভার তাদের জন্য তো এটা খুবই মানে আকর্ষণীয় স্থান। এখানে বিখ্যাত বিখ্যাত শিল্পীদের আপনার চিত্র কলা এগুলো সংগৃহীত আছে। তারপর আপনি ধরেন যারা ফুড লাভার, যারা খেতে পছন্দ করে, খাবার পছন্দ করে, তাদের জন্য কিন্তু এটা মন্ট্রিয়াল কিন্তু খুবই আকর্ষণীয় স্থান। কারণ মন্ট্রিয়ালে আপনার ডাউনটাউনে রাস্তায় রাস্তায় যদি ঘুরে কেউ, খাবারের রেস্টুরেন্টের অভাব নেই, নানা দেশের নানা দেশের খাবারের অভাব নেই। কখনো গ্রিক খাবার, কখনো লেবানিজ খাবার, আপনি যদি অ্যারাবিক খাবার, হ্যাঁ কন্টিনেন্টাল ফুড যদি খেতে চান, কিংবা ইন্ডিয়ান ফুড, নানা ধরনের। তার প্রতি আছে এখানকার নিজস্ব ফুডসের এরিয়া, খাবার টাবার আছে, ভেরিয়েশন যেটা বলে খাবারের ভেরিয়েশন। তারপর আপনার যারা খেলাধুলা যারা পছন্দ করেন, আইস হকি বা দেখতে চায়, কিংবা আপনার স্কেটিং, রোলার স্কেটিং, এগুলো সবকিছুর জন্য মন্ট্রিয়াল। এবং আপনারা জানেন মানে মন্ট্রিয়ালে পৃথিবীর গ্রাপি, মোটর রেস, মোটর কার রেস, এটাও কিন্তু এখানে অনুষ্ঠিত হয়। জাজ ফেস্টিভ্যালের কথা বলেছি আপনার, আরো বড় বড় ফেস্টিভ্যাল গুলো এখানে অনুষ্ঠিত হয়। তারপর আপনার মন্ট্রিয়ালের দেখার আরেকটা অন্যতম স্থান হচ্ছে অলিম্পিক ভিলেজ। যা এখানে 1976-এ এখানেই আপনার রোমানিয়ান যে বিস্ময় বালিকা জিমন্যাস্টিক বলা নাদিয়া কমিনিচি পারফেক্ট 10 সে অর্জন করতে পেরেছিল। তো ওই ভিলেজটাও দেখার মতো। তারপর আপনার কালচারাল তো ভেরিয়েশন আছেই। এখানে ট্রান্সজেন্ডার বা যে এলজিবিটি আমরা যেটা বলি, তাদের তো নিরাপত্তা বা তাদের আলাদা ভিলেজও আছে, গে ভিলেজ নামে পরিচিত। এগুলো যে নিয়ে যারা মানে নৃতাত্ত্বিক গবেষণাও করতে চান, বা মানুষের যে পরিবর্তন, মানুষের যে বিহেভিয়ার, ওগুলোও দেখতে চাইলে সিটিকে বেছে নিতে পারে। মন্ট্রিয়াল আসলেই দেখার মতো। তো সবচেয়ে আমার বড় আকর্ষণ মন্ট্রিয়াল সিটি যেটা মন্ট্রিয়াল হচ্ছে, এখন তো শীতের সময় এটা বোঝা যাবে না, সামারের সময় বোঝা যায়, এটা একটা গ্রিনিশ একটা সিটি, এবারে সবুজে আচ্ছাদিত শহর। মানে এত গাছপালা শহরে, আর এত পার্ক, ছোট ছোট পার্ক আছে প্রতিটা মহল্লা। আমরা যেমন মহল্লা পাড়া মহল্লা বলি, এখানে এক একটা ব্লকের 2টা বা 3টা ব্লক মিলে একটা ছোট পার্ক আছে প্রতিটা জায়গায়, ছেলে মেয়েদের খেলাধুলার জন্য, বাবা বিকেলে প্রাত ভ্রমণ বা সকালে প্রাত ভ্রমণের জন্য মানুষ আসতেই পারে, বৈকালিক ভ্রমণ, প্রাত ভ্রমণ। হ্যাঁ, বড় পার্কের তো কথাই নেই, অনেক অসংখ্য বড় পার্ক এবং লেকও আছে। ফলে মন্ট্রিয়াল ডে বাই ডে যেভাবে ডেভেলপও করতেছে গ্রিফিন টাউনের পর, অন্যদিকে ওয়েস্টার্ন লাইন ওইদিকে মন্ট্রিয়াল সিটি ডেভেলপ করতেছে। সো মন্ট্রিয়াল আসলেই পৃথিবীতে বলা হয় যে র্যাঙ্কিংও টপ 10 সিটির ভিতরে মন্ট্রিয়াল 3rd বা 2nd পজিশন। খুবই ভালো লাগলো। আমার তো মনে হচ্ছে আপনার কথা শুনে শুনে আমি ওই জায়গাগুলো ঘুরে আসছি। তো যাই হোক, হ্যাঁ অবশ্যই আশা করি। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ যে এত ব্যস্ততার সময়ের মধ্যেও আমাদেরকে সময় দিয়েছে, এর জন্য আপনাকে আবারও অভিনন্দন আর শুভেচ্ছা আপনাকে। তো নেক্সট আর একদিন আপনাকে আমরা চাই আমাদের প্রোগ্রামে, এই আমন্ত্রণ জানিয়ে শেষ করতে চাই। আপনাকেও ধন্যবাদ, যারা এতক্ষণ আমাদের অনুষ্ঠান দেখলেন তাদের সবাইকে প্রীতি এবং ভালোবাসা এবং ধন্যবাদ।
সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ ধরে কষ্ট করে আমাদের অনুষ্ঠান দেখছিলেন এবং আমাদের অতিথি সকল কথা আপনারা শুনেছেন। আপনারা আমাদের সঙ্গে থাকবেন আর নিয়মিত দেখবেন ড্রিমি টিভির অনুষ্ঠান প্রবাসী মন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, শুভরাত্রি।